আজকে আমরা শুরু করতেছি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। প্রথমে আমরা ইউনিট নিয়ে পড়ালেখা করব। ইউনিটস, প্রথমে কিসের ইউনিট পড়া যায়? ধরো টেম্পারেচারের ইউনিট পড়তেছি আমরা। টেম্পারেচার তো টেম্পারেচারের ইউনিট কি কি আছে? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। তো ট্রান্সফরমেশনটা কিছুটা এরকম: C/5 F-32/9 K-273 divided by 5। তো এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের ইউনিটগুলোর মাঝখানকার কনভার্সন। তো বোঝার চেষ্টা করো, আমাদের যে বডি টেম্পারেচার আছে, বডি টেম্পারেচার হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। আমাদের স্বাভাবিক বডি টেম্পারেচার কত? 98 ডিগ্রি ফারেনহাইট। এখন এই যে 98 ডিগ্রি ফারেনহাইট আছে, এটাকে ধরো আমাকে সেলসিয়াসে নিতে বলছে, আমি কিভাবে নিব? ঠিক আছে, তাহলে এখানে একটা কোয়েশ্চেন লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইটকে কিসে নিতে হবে? ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে। এটা কিভাবে নেওয়া যায়? এটা নেওয়ার জন্য আমার কাছে এই ইকুয়েশনটা নিতে হবে, এতটুকু নিতে হবে। এখানে আমি এফ এর পরিবর্তে ফারেনহাইটে যে টেম্পারেচার দেওয়া আছে সেটা বসাবো। এফ এর পরিবর্তে ফারেনহাইটে যে টেম্পারেচার দেওয়া আছে আমি সেটা বসাবো। এফ এর পরিবর্তে ফারেনহাইটে যে টেম্পারেচার দেওয়া আছে আমি সেটা বসাবো। এরপর সি এর যেটা ভ্যালু পাবো ওইটা হবে ফারেনহাইটের সেই টেম্পারেচারটা সেলসিয়াসের ভ্যালু। আশা করি বুঝতেছো। তাহলে সি সমান সমান তুমি যদি এখানে হিসাব করে দেখো 36.66 আসবে। তার মানে হচ্ছে আমাদের যে বডি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট থাকে, এটা হচ্ছে আসলে 36.66 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা একটু রিপিট করি। আমাদের বডি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট, তাই আমি বললাম এই 98 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করো। তো সেলসিয়াস আর ফারেনহাইটের ইন্টার কনভার্সনের জন্য এতটুকুই যথেষ্ট, তো আমি এতটুকুই কপি পেস্ট করলাম। তো আমার কাছে দিন শেষে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে হবে। তো ফারেনহাইটে যে টেম্পারেচার দেওয়া আছে এটাকে আমি এফ এর পরিবর্তে বসাবো, আর সি এর যে ভ্যালু পাবো সেটা হবে সেই টেম্পারেচারটাই কিন্তু সেলসিয়াস ইউনিটে। আশা করি বুঝছো। এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, ক্যালকুলেটর দিয়ে দেখবে যে এরকমই আসবে কিছু, এছাড়া অন্য কিছু আসার সম্ভাবনা নাই। আচ্ছা সমস্যা, আমি ক্যালকুলেট করি। এটা কি 98 minus 32 divided by 9 into 5। হ্যাঁ এটাই এটাই ঠিক আছে। তাহলে আমরা ইউনিটসের মধ্যে টেম্পারেচারটা পড়ছি। আচ্ছা ধরো আমি বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নাও, কিভাবে নিবা? ঠিক আছে, ধরো আমি বললাম 20 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিবা, কিভাবে নিবা? তো এটার জন্য কি করবা? সেলসিয়াস আর ক্যালভিনের ইন্টার কনভার্সনটা ইউজ করবা। অর্থাৎ এখানে ফারেনহাইটের কোনো প্রয়োজন নেই, এতটুকুর কোনো প্রয়োজন নেই, এতটুকু দিয়ে কাজ হয়ে যাবে। আমার কি দরকার? আমার ক্যালভিন দরকার। তো সেলসিয়াসে যে টেম্পারেচারটা পাইছি ওটা আমি সি এর পরিবর্তে বসাবো, এরপর কে এর যে ভ্যালুটা পাবো সেটাই হবে কি? সেটাই হবে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা জাস্ট ক্যালভিন ইউনিটে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে যদি তুমি সুন্দর মতো কাটাকাটি করো একটু, তাহলে কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে সি সমান সমান কে মাইনাস 273, কে সমান সমান সি প্লাস 273। ঠিক আছে, তো এই যে এটা আছে এটাকে তোমরা ফর্মুলার মতো মাথায় রাখতে পারো, যে তোমাকে যদি সেলসিয়াসের টেম্পারেচার দেওয়া থাকে, তুমি তার সাথে 273 যোগ করলে তুমি সেই টেম্পারেচারটা ক্যালভিনে পেয়ে যাবে। এটা ফর্মুলা আকারে মাথায় রাখতে পারো, যে তোমাকে যদি সেলসিয়াসে কখনো টেম্পারেচার দেওয়া থাকে, তুমি তার সাথে 273 যোগ করে ক্যালভিনে সেই টেম্পারেচার পেয়ে যাবে। তাহলে তোমাকে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে, এটাকে ক্যালভিনে নাও, কিভাবে নিবা? 20 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করো, তাহলে 293 আসবে, 293 ক্যালভিন। তো আশা করি
টেম্পারেচারের কনভার্সনটা বুঝছো। এরপরে আসো আমরা যাব হচ্ছে প্রেসারে। প্রেসার 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 ইউনিট কি আছে? যেমন ধরো 1 atm, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটা সমান সমান কি বলা যায়? এটা সমান সমান বলা যায় 76 সেন্টিমিটার মার্কারি। এটা সমান সমান কি বলা যায়? এটা সমান সমান বলা যায় 760 মিলিমিটার মার্কারি প্রেসার। এটা সমান সমান কি বলা যায়? এটা সমান সমান বলা যায় 101325 প্যাসকেল। এটা সমান সমান কি বলা যায়? 101.325 কিলো প্যাসকেল। তো এগুলো হলো তোমার প্রেসারের ইউনিট। এগুলো হলো তোমার প্রেসারের বিভিন্ন ইউনিট। ধরো তোমাকে প্রশ্নে দেওয়া হলো 5 atm, এরপরে বললো এই 5 atm কে তুমি কিসে কনভার্ট করবা? কিলো প্যাসকেলে কনভার্ট করবা। তাহলে তুমি করবা কি? সুন্দর মতো এটা লিখবা আগে, এরপরে দেখবা এটিএম আর কিলো প্যাসকেলের সম্পর্কটা কি। তুমি দেখতেছো 1 atm সমান সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে এটা হচ্ছে তোমার সম্পর্কটা। তাহলে 1 atm যদি এত কিলো প্যাসকেল হয়, তাহলে 5 atm কত কিলো প্যাসকেল হবে? ইউনিটারি মেথড করো। 1 atm যদি এত কিলো প্যাসকেল হয়, 5 atm হবে এত ইন্টু 5। আশা করি বুঝতেছো। আশা করি বুঝতেছো। তো তোমাকে এরকম অনেক কিছু দিতে পারে। তোমাকে যে কোনো একটা ইউনিটে প্রেসার দিয়ে থাকতে পারে, এরপরে তোমাকে অন্য আরেকটা ইউনিটে প্রেসার বের করতে বলতে পারে। ঠিক আছে? তো যেমন ধরো ধরো তোমাকে এরকম দেয়া আছে যে ধরো তোমাকে এরকম দেয়া আছে যে হুম তোমাকে ধরো এমন দেয়া আছে যে ধরো 860 সেন্টিমিটার মার্কারি। হ্যাঁ, এই প্রেসারটা দেয়া আছে। এই প্রেসারটা তোমার কাছে এটিএম এ কনভার্ট করতে হচ্ছে। কিসে কনভার্ট করতে হচ্ছে? এটিএম এ কনভার্ট করতে হচ্ছে। তাই তুমি প্রথমে দেখবা যে সেন্টিমিটার মার্কারি আর এটিএম এর মাঝখানের সম্পর্কটা কি। তো সেন্টিমিটার মার্কারি আর এটিএম এর মাঝখানকার সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে? তো তোমার 76 সেন্টিমিটার মার্কারি সমান সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি সমান সমান হচ্ছে 1 এটিএম। 76 সেন্টিমিটার মার্কারি সমান সমান হচ্ছে 1 এটিএম। ঠিক না? এখন তোমার কাছে কি বের করতে হবে? তোমার কাছে বের করতে হবে 860 সেন্টিমিটার মার্কারি সমান সমান কত এটিএম। তাহলে তুমি লিখো 1 সেন্টিমিটার মার্কারি সমান সমান হবে 1 ডিভাইডেড বাই 76 সেন্টিমিটার মার্কারি, 1 ডিভাইডেড বাই 76 এটিএম। তাহলে এখানে 860 সেন্টিমিটার মার্কারি হবে 860 ডিভাইডেড বাই 76 এটিএম। তাহলে তুমি দিন শেষে তোমার রিকোয়ার্ড প্রেসারটা এটিএম ইউনিটে পেয়ে যাবা। আশা করি বুঝতেছো। এগুলো ইউনিটারি মেথড আর কি। আমরা আগে পড়তাম না, ক্লাস 9-10 থাকতে তো ইউনিটারি মেথডের অনেক কিছু করছি। এই চ্যাপ্টারে আমি অনেক কিছু ইউনিটারি মেথড দিয়ে করাবো। আমি আমি ইউনিটারি মেথড দিয়ে করাচ্ছি, ইউনিটারি মেথড দিয়েই করবা। কাবিলতি করে অন্য কিছুতে যাবে না। বেশি ফর্মুলা ইউজ করতে গেলে এই চ্যাপ্টারে একটু ধরা খাইতে হয়। ফর্মুলা সবসময় মানে আমাদের ফেভারে কাজ করে না। তো যেটাই হোক, আমরা এতটুকু বুঝলাম। প্রেসার গেল, টেম্পারেচার গেল, এরপরে আসে হচ্ছে ভলিউম। ভলিউমের ইউনিট। কিসের ইউনিট? ভলিউমের ইউনিট। আসো ভলিউমের ইউনিট করি আমরা। প্রথমে পড়বো হচ্ছে 1 মিটার কিউব। আচ্ছা, 1 মিটার কিউব দিয়ে আমরা কি বুঝি? 1 মিটার কিউব দিয়ে আমরা কি বুঝি? 1 মিটার কিউব দিয়ে আমরা আসলে বুঝি তো বুঝিটা কি? 1 মিটার কিউব দিয়ে আমরা বুঝি তো বুঝিটা কি? তাহলে প্রথমে আমরা একটা কিউব ড্র করি। চলো প্রথমে একটা কিউব ড্র করলাম আমরা। একটা কিউব ড্র করলাম, একটা কিউব ড্র করলাম, একটা কিউব ড্র করলাম। এই যে কিউবটা ড্র করলাম, এই কিউবের প্রতিটা সাইড ইকুয়াল, কিউবের প্রতিটা বাহু ইকুয়াল, কিউবের প্রতিটা সাইড ইকুয়াল। এই সাইডটা, এই সাইডটা যত, এই সাইডটা তত, এই সাইডটাও 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 তত। তাই বলেই তো এটাকে কিউব বলতেছি। তো এখানে প্রতিটা সাইডের লেন্থ কত? প্রতিটা সাইডের লেন্থ হচ্ছে 1 মিটার করে। প্রতিটা সাইডের লেন্থ কত করে? প্রতিটা সাইডের লেন্থ হচ্ছে 1 মিটার করে। প্রতিটা সাইডের লেন্থ হচ্ছে 1 মিটার করে।
তো 1 মিটার লেন্থ বিশিষ্ট যে কিউব আছে সেই কিউবের মধ্যে যে পরিমাণ স্পেস আছে সেটাকে বলা হয় 1 মিটার কিউব। সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় 1 মিটার কিউব। সেটাকে বলা হয় 1 মিটার কিউব। আশা করি বুঝা গেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আমরা অনেক সময় কোকা কোলা খাই বা পানি খাই, বটলড ওয়াটার। তো এই যে পানি খাই, পানির 1 লিটার বোতলটা কতটুকু হয়? এটা কি বেশি বড় হয়? উত্তর হচ্ছে না, এটা তত বড় হয় না। কিন্তু তুমি যদি এই 1 মিটার কিউবের কথা চিন্তা করো, এই 1 মিটার কিউব কিন্তু অনেক বড়। 1 মিটার মানে কি? 1 মিটার মানে কি? 1 মিটার মানে হচ্ছে ক্লাস 2 এর একটা বাচ্চা। তুমি এখানে ক্লাস 2 এর একটা বাচ্চাকে রাখো। 1 মিটার মানে কি? ক্লাস 2 এর একটা বাচ্চা। তুমি এখানে ক্লাস 2 এর একটা বাচ্চাকে রাখো, এইখানে একটা ক্লাস 2 এর বাচ্চাকে রাখো, প্রতিটা সাইড বরাবর একটা একটা ক্লাস 2 এর বাচ্চাকে রাখো। এরপরে গিয়ে তুমি এই কিউবটা পাবা। বুঝছো? তার মানে এই কিউবটা কি অনেক বড় না? অবশ্যই অবশ্যই অনেক বড়। এই কিউবটা অনেক বড়। অন্তত আমরা এটা তো বলতে পারি যে এই যে কিউবটা আছে, এই কিউবটা আমার 1 লিটার পানির বোতল থেকে বড়। বড় না? অবশ্যই অবশ্যই বড়। তাহলে আমার 1 মিটার কিউব অবশ্যই অবশ্যই 1 লিটার থেকে বড়। 1 মিটার কিউব অবশ্যই অবশ্যই 1 লিটার থেকে বড়। তো 1 মিটার কিউব আর 1 লিটারের মাঝখানের সম্পর্কটা হচ্ছে 1000 লিটার। 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। এরপরে আমরা এই 1000 লিটার সমান সমান কি জানি? আচ্ছা, 1000 লিটার বলতেছি। আমরা জানি এই 1 লিটার সমান সমান হচ্ছে, আমরা জানি এই 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ml। এই যে আমি ml লিখলাম, ml যা কথা, সেন্টিমিটার কিউব তা কথা। আবার এই একই সেন্টিমিটার কিউবকে আমরা সিসি আকারে লিখি। সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। বুঝা গেছে? তো তো দেখো, তাহলে চাইলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি 100। যেহেতু ml যা কথা, সেন্টিমিটার কিউব তা কথা, তাই বলে আমরা এভাবেও লিখতে পারি। এভাবেও চাইলে আমরা লিখতে পারি। তাহলে মিটার কিউব, লিটার, এটা আমরা পড়ে ফেললাম। তো এটা হচ্ছে ভলিউমের ইউনিটের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে ভলিউমের ইউনিটের মধ্যে সম্পর্ক। তো ধরো তোমাকে এরকম দেওয়া হলো, ধরো তোমাকে প্রশ্নে 5 মিলিলিটার দেওয়া হলো। 5 মিলিলিটার দেওয়া হলো। এবার 5 মিলিলিটার থেকে তোমাকে কিসে কনভার্ট করতে বললো? মিটার কিউবে কনভার্ট করতে বললো। এবার তুমি 5 মিলিলিটার থেকে মিটার কিউবে কিভাবে যাবা? 5 মিলিলিটার থেকে তুমি মিটার কিউবে কিভাবে যাবা? তুমি দেখো তো তোমার মিলিলিটারের সাথে মিটার কিউবের কোনো সম্পর্ক আছে কিনা? এখানে মিলিলিটার আর মিটার কিউবের কোনো সম্পর্ক আছে? এখানে মিলিলিটার আর মিটার কিউবের কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে নাই। এখানে মিলিলিটার আর মিটার কিউবের কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমার কাছে এখানে মিলিলিটারের সাথে লিটারের সম্পর্ক আছে। তোমার এখানে মিলিলিটারের সাথে লিটারের সম্পর্ক আছে, একটা মিলিলিটারের সাথে লিটারের সম্পর্ক আছে। আবার ওদিক দিয়ে তোমার লিটারের সাথে সম্পর্ক আছে মিটার কিউবের। ওদিক দিয়ে লিটারের সাথে সম্পর্ক আছে মিটার কিউবের। তাহলে তুমি বুঝতেছো, দেখ, তুমি মিলিলিটারকে যদি আগে লিটারে কনভার্ট করো, তাহলে তুমি লিটার থেকে মিটার কিউবে যেতে পারবা। তাহলে তুমি দিন শেষে মিলিলিটার থেকে মিটার কিউবে যেতে পারবা। আশা করি বুঝতেছো কি বলতেছি। তাহলে তোমরা এই কাজটাই করবে এখানের মধ্যে। তাহলে এটা একটু সলভ করি আমরা। তোমার এখানে কত আছে? 5 ml। তো 5 ml কে প্রথমে কি করবো আমি? 5 ml কে প্রথমে লিটারে নিব। তো আমি জানি 100 ml সমান সমান 1 লিটার। তাহলে 1 ml সমান সমান কত হবে? 1 ml সমান সমান হবে 1 ডিভাইডেড বাই 1000 লিটার। এরপরে 5 ml সমান সমান কি হবে? 5 ডিভাইডেড বাই 1000 লিটার। 5 ডিভাইডেড বাই 1000 লিটার। 5 ডিভাইডেড বাই 1000 লিটার। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা পেয়ে গেছি আমার 5 ml কত লিটার হয়। এটা আমরা পেয়ে গেছি। 5 ml হচ্ছে 5 ডিভাইডেড বাই 1000 লিটার। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসে, এটা এমন আসবে আর কি, 5 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে? এবার এবার আমি জেনে গেছি 5 ml কত লিটার। এখন আমার কাছে বের করতে হবে 5 ml কত মিটার কিউব। তাহলে আমি এখান থেকে কি করবো? এখান থেকে বের করবো 5 ml কত মিটার কিউব। আচ্ছা আসো তো, 1000 লিটার হচ্ছে এত মিটার কিউব। তাহলে 1 লিটার কত? 1 লিটার হচ্ছে 1 বাই 1000 মিটার কিউব। এখন আমার কত? আমার কি আছে? 5 ml। 5 ml কে কিসে কনভার্ট করতেছি? মিটার কিউবে কনভার্ট করতেছি। আমি জানি 5 ml যা কথা, এত লিটার তা কথা। তো আমি 5 ml কে মিটার কিউবে কনভার্ট করা যা কথা, এত লিটারকে মিটার কিউবে কনভার্ট করা তা কথা। তাই বলে আমি এত লিটারকে মিটার কিউবে কনভার্ট করব। এরপরে বলে দিব দ্যাট 5 ml সমান সমান এত মিটার কিউব। তাহলে আসো, 5 ইন্টু 10 ইনভার্স 3 লিটার সমান সমান কি আসে একটু দেখি আমরা। 5 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 1000 মিটার কিউব। তাহলে এখানে দিন শেষে কি আসতেছে? দিন শেষে আসতেছে হচ্ছে
দিন শেষে যেটা আসতেছে সেটা হচ্ছে তেরে 5 into 10 inverse 6 দিন শেষে যেটা আসতেছে সেটা হচ্ছে 5 into 10 inverse 6 মিটার কিউব। তার মানে আমি বুঝতেছি that 5 ml সমান সমান 5 into 10 inverse 6 মিটার কিউব। বুঝে গেছে বিষয়টা? তো আমরা এইভাবে কনভার্সন করতে পারি। আমরা এভাবে আমরা কনভার্সন করতে পারি। তোমরা কি বুঝতেছো? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? তোমরা কি ওইটা করছিলা কেমিক্যাল চেঞ্জ রেকর্ডেড দিছিলাম, ওখানে তো এগুলো পড়াইছিলাম আমার যতদূর মনে আছে। ভেরি গুড, এগুলো ওখানেও পড়াইছিলাম আমার যতদূর আমার মনে আছে। আচ্ছা সেটাই সমস্যা নেই, এগুলো রিপিট করা ভালো, যত রিপিটেশন অতই ভালো। তো টেম্পারেচার পড়ে ফেলছি, প্রেসার পড়ে ফেলছি, ভলিউমও পড়ে ফেলছি। তো আসো এখন আমরা সামনে যাই। সামনে গিয়ে আমরা তিনটা জিনিস পড়বো। একটা হচ্ছে তোমার এসটিপি, আরেকটা হচ্ছে তোমার এসএটিপি, আরেকটা হচ্ছে তোমার এনটিপি। তো এসটিপি, এসএটিপি, এনটিপি এগুলো হচ্ছে বিভিন্ন কন্ডিশনকে বোঝায়, ঠিক আছে? তো এসটিপি বোঝায় হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো এসটিপি দিন শেষে কি তোমাকে এসটিপি হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার আর একটা নির্দিষ্ট প্রেসার। টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন, আর প্রেসারটা হচ্ছে 1 atm। তার মানে সহজ কথা হচ্ছে তোমাকে 273 কেলভিন আর 1 atm না বলে তোমাকে ডিরেক্টলি বলে দিবে এসটিপি। একটা গ্যাসের টেম্পারেচার 273 কেলভিন এবং তার প্রেসার হচ্ছে 1 atm। তোমাকে এই কথাটা সরাসরি না বলে তোমাকে বলবে গ্যাসটা এসটিপি তে আছে। গ্যাসের টেম্পারেচার কত বুঝার দায়িত্ব তোমার, গ্যাসের প্রেসার কত বুঝার দায়িত্ব তোমার। তোমাকে সরাসরি বলবে গ্যাসটা এসটিপি তে আছে। এসটিপি তে থাকলে 1 মোল গ্যাসের ভলিউম 22.4 লিটার হয়। আশা করি বুঝে গেছে। আসো এরপরে হচ্ছে আমাদের এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট শব্দের অর্থ বুঝো? অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে একটু আরামদায়ক বুঝে আর কি। অ্যাম্বিয়েন্ট আমরা মাঝে মাঝে মানে দেখবা কিছু কিছু পশ কিডস আছে, ওরা ওদের গাড়ির ভেতরে কিছু এলইডি লাইট লাগায় গাড়ির ভেতরে, পার্পল কালার হয়, মাঝে মাঝে পিঙ্ক কালার হয়। এই লাইট গুলোকে বলা হয় অ্যাম্বিয়েন্ট লাইটিং। মানে এগুলো হচ্ছে চোখের জন্য আরামদায়ক লাইটিং গুলো, এই কারণে এদেরকে বলা হয় অ্যাম্বিয়েন্ট লাইটিং। তো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তো দেখো তোমার এখানের মধ্যে কিছুক্ষণ আগে যে টেম্পারেচারটা ছিল এটা ছিল 273 কেলভিন। এই 273 কেলভিন কি আরামদায়ক? 273 কেলভিন তো আরামদায়ক না। কেন 273 কেলভিন আরামদায়ক না? 273 কেলভিন মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে বরফ পড়া শুরু করে দিবে। মানে যেসব দেশে বরফ পড়ে ওইসব দেশের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচার দেখা যায়। 0 ডিগ্রি সেলসিয়াস কি আরামদায়ক? উত্তর হচ্ছে না। আরামদায়ক কি? আরামদায়ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার কত? প্রেসারটা হচ্ছে তোমার বলা যায় 1 atm। প্রেসারটাকে তুমি 1 atm বলতে পারো, 1 atm বলতে পারো। এবার 1 atm সমান সমান কত হয়? 1 atm সমান সমান হয় 101,325 প্যাসকেল। এটা হয় না? কিন্তু আমরা এখানের মধ্যে এটা লিখতে পারি না। আমাদের এখানের মধ্যে প্রেসারটা লিখতে হবে এরকম যে প্রেসারটা 1 atm এর সমান, 1 atm এর কাছাকাছি। প্রেসারটা স্পেসিফিক্যালি হচ্ছে 100 কিলো প্যাসকেল। প্রেসারটা স্পেসিফিক্যালি হচ্ছে 100 কিলো প্যাসকেল। তাহলে এটা হচ্ছে এসএটিপি। তো একটা গ্যাসের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, ওটার প্রেসার হচ্ছে 100 কিলো প্যাসকেল। এবার তোমাকে দোনোটার মধ্যে একটাও বলে দিবে না, তোমাকে সরাসরি বলবে একটা গ্যাস আছে এসএটিপি তে।
এবার গ্যাসের টেম্পারেচার কত এটা বোঝার দায়িত্ব তোমার, গ্যাসের প্রেসার কত এটাও বোঝার দায়িত্ব তোমার। আসো এনটিপি, এনটিপি, হ্যাঁ এনটিপি তে আসি আমরা। এনটিপির অ্যাব্রিভিয়েশন কি? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই যে এনটিপি আছে, এনটিপি তে কত ডিগ্রি সেলসিয়াস বুঝাই? 20 ডিগ্রি সেলসিয়াস বুঝাই। আর কত প্রেসার বুঝাই? 1 atm প্রেসার বুঝাই। ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস বুঝাই, 1 atm প্রেসার বুঝাই। তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিব, তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিব। অ্যাসিটিপি তে ভলিউম অফ 1 মোল গ্যাস বের করবা, বের করবা অ্যাজ ইন বই থেকে ঘেটে ঘুটে বের করবা যে ভলিউম অফ 1 মোল গ্যাস কত হয়। এটা তোমাদের হোমওয়ার্ক। হুম। আর এনটিপি তে কত হয় এটাও বের করবা, ভলিউম অফ 1 মোল গ্যাস। বুঝছো? আশা করি পারবা। আশা করি পারবা। এগুলো বই বই বা কোনো একটা কন্টেন্ট থেকে এগুলো বের করে রাখবা। আচ্ছা, তাহলে আমরা পড়ে ফেললাম, এতটুকু আমরা পড়ে ফেললাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এগুলো দিয়ে আসলে কি বোঝায়? এসআই ইউনিট আমরা কিছুক্ষণ আগে যা পড়ছি, এসটিপি, এনটিপি, এসএটিপি, এগুলো কি ইউনিট সিস্টেম ছিল? এগুলো ইউনিট সিস্টেম ছিল না, এগুলো বিভিন্ন কন্ডিশন ছিল, অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, ঠিক না? এসটিপি, এনটিপি, এসটিপি এগুলো হচ্ছে বিভিন্ন পরিস্থিতি। এগুলো এগুলো কি না, এগুলো সিস্টেম, ইউনিট সিস্টেম না, এগুলো ইউনিট সিস্টেম না, এগুলো ইউনিট সিস্টেম না। যেমন ধরে যে 273 কেলভিন, এটাকে আমি চাইলে 0 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। এটাকে চাইলে আমি কি বলতে পারি? 0 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি। এই যে 1 atm আছে, এটাকে চাইলে আমি 101325 প্যাসকেল বলতে পারি। এটাকে চাইলে আমি 101.325 কিলো প্যাসকেল বলতে পারি। এটাকে চাইলে আমি 76 সেন্টিমিটার মার্কারি বলতে পারি। এটাকে চাইলে আমি 760 মিলিমিটার মার্কারি বলতে পারি। তো এটা হচ্ছে একটা অবস্থা, এটা জাস্ট একটা নির্দিষ্ট টেম্পারেচারকে বোঝাচ্ছে, নির্দিষ্ট প্রেসারকে বোঝাচ্ছে। এই নির্দিষ্ট টেম্পারেচার আর এই নির্দিষ্ট প্রেসারকে আমি চাইলে আমার মন মতো যে কোনো ইউনিটে লিখতে পারি। তো এগুলো হচ্ছে কন্ডিশন, এসটিপি, এসএটিপি, এনটিপি, এগুলো হচ্ছে কন্ডিশন, পরিস্থিতি। আর এই যে এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এগুলার মানে কি? এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এগুলার মানে হচ্ছে এগুলো হচ্ছে ইউনিট সিস্টেম। এগুলো কি? ইউনিট সিস্টেম। এবার ইউনিট সিস্টেমের জাস্ট জিস্টটা দিয়ে দিই তোমাদেরকে, তোমরা এগুলো বুঝো, জাস্ট মাঝে মাঝে সিলি মিস্টেকের মধ্যে পেঁচাই ফেলো। আসো, যেমন ধরো আমি তোমাকে বলি, যেমন ধরো আছে, ধরো পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, ঠিক আছে? পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা, এখানে আমি ভলিউমটা বসালাম মিটার কিউব ইউনিটে, আর বসালাম জুল পার মোল পার ক্যালভিন ইউনিটে, টেম্পারেচার বসালাম ক্যালভিন ইউনিটে। আমাকে বলো তো, আমি যদি প্রেসারের ভ্যালু বের করি, প্রেসারের ভ্যালুটার ইউনিট কি হবে? দেখে আমাকে বলো, ইউনিটটা কি হবে? বলতে পারবা ইউনিটটা কি হবে? না, ইউনিটটা হবে প্যাসকেল। ইউনিটটা হবে কি? প্যাসকেল। এখানেই আসে হচ্ছে আমার ইউনিট সিস্টেম, এখানেই আসে হচ্ছে আমার ইউনিট সিস্টেম।
এই যে মিটার কিউব, এই যে জুল পার মোল পার কেলভিন, এই যে কেলভিন, এই যে প্যাসকেল, এগুলো হচ্ছে সব এসআই ইউনিট। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে এসআই ইউনিট। এগুলো সব হচ্ছে এসআই ইউনিট। এগুলো সব এসআই ইউনিট। সব এসআই ইউনিট এগুলা। প্রতিটাই কি? এসআই ইউনিট। তার মানে আমি যদি কোন একটা ফর্মুলার মধ্যে আমি যদি সবগুলা, আচ্ছা ফর্মুলা আমরা কেন ইউজ করি? আমরা ফর্মুলা ইউজ করি কোনো না কোনো একটা কোয়ান্টিটি বের করার জন্যই তো। যেমন ধরো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এখান থেকে আমি পি বের করতে পারি, ভি বের করতে পারি, টেম্পারেচার বের করতে পারি। তো ফর্মুলা আমি ইউজ করি কেন? ফর্মুলা আমি ইউজ করি কোনো না কোনো একটা কোয়ান্টিটি বের করার জন্য। আমি তো ফর্মুলা হুদা ইউজ করব না, ঠিক না? তো ফর্মুলা ইউজ করি কোনো না কোনো একটা কোয়ান্টিটি বা কোনো না কোনো একটা প্রপার্টি বের করার জন্য। প্রেসার, ভলিউম, টেম্পারেচার যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যাকে বের করব তার ভ্যালু অবশ্যই আমার জানা নাই। যেমন ধরো এখানে প্রেসারের ভ্যালু আমার জানা নাই, ভলিউমের ভ্যালু ধরো আমার জানা আছে, টেম্পারেচারের ভ্যালু ধরো আমার জানা আছে, ধরে নিলাম যে জানা আছে। ভলিউমের ভ্যালু ধরে নিলাম আমার জানা আছে, টেম্পারেচারের ভ্যালু ধরে নিলাম আমার জানা আছে, প্রেসারের ভ্যালু আমার জানা নাই। তো আমি প্রেসার ছাড়া বাদ বাকি কোয়ান্টিটি গুলাকে যদি আমি এসআই ইউনিটে বসাই, তাহলে প্রেসার আমি এসআই ইউনিটেই পাবো। আশা করি বুঝা গেছে। এবার আমি সিজিএস ইউনিটে তোমাকে ইউনিট গুলো দেখাবো না। কেন দেখাবো না? কারণ দেখাইলে তুমি এখানের মধ্যে জ্ঞানজাম করে ফেলবা সবগুলা। আমি জাস্ট বলবো যে সিজিএস এ কোন একটা ইউনিট আছে, জাস্ট এতটুকু সিম্পল রাখবো বিষয়টাকে, কারণ এগুলো তোমার জীবনে কাজে আসবে না। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে? তো ধরো তুমি এখানে প্রেসার বসাইছো সিজিএস ইউনিটে। প্রেসার কোন ইউনিটে বসাইছো? সিজিএস ইউনিটে বসাইছো। প্রেসার বসাইছো সিজিএস ইউনিটে। তোমার এসআই ইউনিটে প্রেসারের জন্য যেরকম প্যাসকেল আছে, সিজিএস ইউনিটে প্রেসারের জন্য কিছু একটা আছে, তোমার জানার দরকার নেই, কিছু একটা আছে। এরপরে তুমি ধরো টেম্পারেচার অলওয়েজ ক্যালভিন, তুমি ধরো টেম্পারেচার বসাইছো ক্যালভিনের মধ্যে, সিজিএস এও টেম্পারেচার ক্যালভিন, এসআই তো টেম্পারেচার কি ক্যালভিন। এরপর তুমি এই যে আর আছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাও তুমি সিজিএস ইউনিটে বসাইছো। এটা সিজিএস ইউনিটে কত হয় মনে আছে? 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। বুঝা গেছে? এটা হয়। আচ্ছা যেটাই হোক, তা আমি এত কিছু না রাখি, আমি জাস্ট রাখি আর্গ পার মোল পার কেলভিন। তো দেখো আমি আর কে বসাইছি কোন ইউনিটে? সিজিএস ইউনিটে। টেম্পারেচার কে বসাইছি, টেম্পারেচারে কোনো সিজিএস আসে না, টেম্পারেচার সবখানে কেলভিন। তো ধরলাম যে টেম্পারেচার কেও কিসে বসাইলাম? সিজিএস এ বসাইলাম। প্রেসারটাকেও কিসে বসাইলাম? সিজিএস ইউনিটে বসাইলাম। আমার প্রশ্ন হচ্ছে ভলিউম কোন ইউনিটে আসবে? ভলিউম অবশ্যই সিজিএস ইউনিটে আসবে। ভলিউম এখানে মিটার কিউব ইউনিটে আসবে না, ভলিউম এখানে লিটারে আসবে না, ভলিউম এখানে আসবে সেন্টিমিটার কিউব ইউনিটে। কেন? কারণ সিজিএস এর মধ্যে ভলিউমের একক কি? ভলিউমের ইউনিট কি? সেন্টিমিটার কিউব। আশা করি বুঝতেছো দ্যাট ইউনিট সিস্টেম জিনিসটা কি। ইউনিট সিস্টেম জিনিসটা কি আশা করি বুঝতেছো। আমি জিনিসটা আরেকবার রিপিট করি। কোন একটা ফর্মুলা তুমি কেন ইউজ করবা? ওই ফর্মুলা থেকে কোন একটা আননোন কোয়ান্টিটি বের করার জন্য, কোন একটা আননোন প্রপার্টি বের করার জন্য। যেমন ধরো এখানে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি আছে, তুমি যদি প্রেসার বের করতে চাও তাহলে প্রেসার ছাড়া বাদ বাকি সবগুলোর ভ্যালু নিশ্চয়ই তোমার জানা থাকবে। প্রেসার ছাড়া বাদ বাকি সবগুলোর ভ্যালু নিশ্চয়ই তোমার জানা থাকবে। প্রেসার ছাড়া বাদ বাকি সবগুলোর ভ্যালু ইউজ করেই তো তুমি প্রেসারের ভ্যালু বের করবা, ঠিক না? তো তুমি কোন একটা ফর্মুলা ইউজ করো কোন একটা আননোন প্রপার্টি বের করার জন্য, ঠিক আছে? এবার ওই ফর্মুলার মধ্যে ওই আননোন প্রপার্টি ছাড়া, মানে ওই প্রপার্টির আননোন ভ্যালু, মানে তোমার একটা, আচ্ছা আমি একটু রিপিট করি। তোমার একটা ফর্মুলা আছে, তুমি ফর্মুলাটা কেন ইউজ করবা? ওই ফর্মুলার মধ্যে কোন একটা প্রপার্টির ভ্যালু বের করার জন্য। তো সেই প্রপার্টি ছাড়া বাদ বাকি সব প্রপার্টির ভ্যালু তোমার জানা থাকবে, তুমি বাদ বাকি সবগুলো প্রপার্টির ভ্যালু বসাবা। এখন তুমি মানে যেমন ইচ্ছা তেমন ইউনিট ইউজ করতে পারবা না। তুমি যদি বাদ বাকি কোয়ান্টিটি গুলো এসআই ইউনিটে বসো তাহলে সবগুলোই এসআই ইউনিটে বসাইতে হবে। এমন হবে না যে তুমি এমন হবে না যে তুমি প্রেসার বসাইছো এসআই ইউনিটে,
এরপরে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বসাইছো সিজিএস ইউনিটে, এমন হইতে পারবে না। তুমি কোয়ান্টিটি গুলাকে একটা নির্দিষ্ট ইউনিট সিস্টেমেই বসাবা, একটা নির্দিষ্ট ইউনিট সিস্টেমেই তুমি কোয়ান্টিটি গুলাকে বসাবা। এরপরে যেটার ভ্যালু তোমার আননোন ছিল সেটার ভ্যালু তুমি পাবা, কিন্তু তার ইউনিটটা কি হবে? তুমি যে ইউনিট সিস্টেম ব্যবহার করে অন্যদেরকে বসাইছো সেই ইউনিট সিস্টেম অনুযায়ী তার ইউনিটটা হবে। আশা করি বুঝছো। বলো বিষয়টা বুঝছো কিনা? ভেরি গুড, ইজি জিনিস, একদম ইজি জিনিস। আচ্ছা আসো। তাহলে এরপরে কি পড়া যায়? এরপর আমরা পড়তে পারি হচ্ছে মোল নাম্বার। মোল নাম্বার তো যখন আমরা বাজার করতে যাই তখন আমরা দোকানদারকে বলি এক হালি ডিম দেন, এক হালি, অথবা বলি এক ডজন ডিম দেন। তো এক হালি, এক ডজন এগুলো দিয়ে কি বুঝায়? হালি দিয়ে বুঝায় 4টা, আর ডজন দিয়ে বুঝায় 12টা, ঠিক না? তো আমরা জানি 1 ডজন সমান সমান কত? 12। 1 ডজন সমান সমান কত? 12, ঠিক আছে? ঠিক একইভাবে 1 মোল সমান সমান হচ্ছে 6.02 into 10 to the power 23 টি। আমরা নেক্সট মিটিং এ কথা বলবো, এই মিটিংটা প্রায় শেষ। বিসমিল্লাহ। আচ্ছা আসো, তো আমরা বের করব হচ্ছে মোল নাম্বার। আমরা বের করব হচ্ছে মোল নাম্বার, ঠিক আছে? তো আমরা জানি এক ডজন দিয়ে বুঝায় 12, এক হালি দিয়ে বুঝায় 4, ঠিক না? তো ঠিক একইভাবে এক মোল দিয়ে বুঝায় হচ্ছে 6.02 into 10 to the power 23। এক মোল দিয়ে বুঝে 6.02 into 10 to the power 23 টি। যদি আমি বলি এক মোল, যদি আমি বলি এক মোল অক্সিজেন অ্যাটম, এটা কি বুঝাই? এটা বুঝাই 6.02 into 10 to the power 23 টি অক্সিজেন অ্যাটম। আশা করি বুঝতেছো। এরপর যদি আমি বলি এক মোল অক্সিজেন মলিকিউল, আমি যদি বলি এক মোল অক্সিজেন মলিকিউল, তাহলে এটা দিয়ে কি বুঝাবে? এটা দিয়ে বুঝাবে 6.02 into 10 to the power 23 টি অক্সিজেন মলিকিউল। খুব ইজি। ঠিক আছে, খুব ইজি। এক মোল অক্সিজেন, আচ্ছা কোন একটা এলিমেন্টের, এলিমেন্ট তো আমরা চিনি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এরকম করতে করতে যেতে থাকো। সবগুলাই কি এলিমেন্ট, সবগুলাই কি এলিমেন্ট। তো কোন একটা এলিমেন্টের 1 মোল অ্যাটমের যে মাস, ওটা হচ্ছে সেই এলিমেন্টের অ্যাটমিক মাস, অর্থাৎ 6.02 into 10 to the power 23 টি অ্যাটমের মাসকে বলা হয় অ্যাটমিক মাস, ঠিক আছে? যখন আমি লিখলাম 1 মোল অক্সিজেন অ্যাটম, তখন আমি বুঝলাম 6.02 into 10 to the power 23 টি অক্সিজেন অ্যাটম, ঠিক আছে? আবার আমি এটাও বুঝতেছি যে 16 গ্রাম অক্সিজেন। আশা করি বিষয়টা বুঝছো, আশা করি বিষয়টা বুঝছো, আশা করি বিষয়টা বুঝছো। আমাদের এমনি এটা মানে খুবই অবাস্তবিক কথা হয়ে যাবে যদি বলি, কিন্তু তাও চিন্তা করো যে একটা মানুষ 1 ডজন ডিম নিচ্ছে, ঠিক আছে? তো 1 ডজন ডিম নিল, তো প্রথমত সে এটাকে বলতেছে 1 ডজন ডিম, পরে সে এটাকে বলতেছে 12টা ডিম, এরপরে সে 12টা ডিমের ওজন মাপলো, মাপার পরে ধরো 500 গ্রাম পাইলো।
তাহলে মানে আমি জানি ডিমের কখনো কেউ ওয়েট মাপে না, আমি জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট একটা ঘটনা ড্র করতেছি আর কি বিষয়টা বোঝানোর জন্য। তো কোন এক ভদ্রলোক 1 ডজন ডিম কিনলো। ডিম কেনার পরে সে ওই ডিমের ভরটা মাপলো। সে দেখতেছে ওটা হচ্ছে 500 গ্রাম। তো সে মানুষকে বলতেছে একবার যে আমি 1 ডজন ডিম কিনছি, আরেকবার আরেকটা মানুষকে বলে আমি 12টা ডিম কিনছি, আরেকবার আরেকটা মানুষকে বলে আমি 500 গ্রাম ডিম কিনছি। সে 3টা ইনফো দেয়। 3টে ইনফো শুনতে ভিন্ন হইলেও 3টে ইনফো একই। 3টে ইনফো একই পরিমাণ ডিমের কথা বলতেছে। ঠিক একই ভাবে 1 মোল অক্সিজেন অ্যাটম 6.02 into 10 to the power 23 এটি অক্সিজেন অ্যাটম, 16 গ্রাম অক্সিজেন একই পরিমাণ অক্সিজেনের কথাই বলে। আশা করি বুঝছো। তো আমরা অ্যাটমিক মাস বিষয়টা পড়ছি, এখন আমরা পড়ব মলিকুলার মাস। 1 মোল মলিকুলের যে মাস ওইটাকে বলা হয় মলিকুলার মাস। অর্থাৎ 6.02 into 10 to the power 23 টি মলিকুলের যে মাস ওইটাকে বলা হয় মলিকুলার মাস। তা আমরা জানি অক্সিজেনের মলিকুলার মাস কত? অক্সিজেনের মলিকুলার মাস হচ্ছে 32 গ্রাম। তো যখন আমি বলতেছি 1 মোল অক্সিজেন মলিকিউল, যখন আমি বলতেছি 1 মোল অক্সিজেন মলিকিউল, তখন আমি বুঝাচ্ছি 6.02 into 10 to the power 23 টি অক্সিজেন মলিকিউল। তখন আমি আবারও এটাও বুঝাচ্ছি 32 গ্রাম মলিকিউল। তাহলে এখানে এই তথ্যটা একই পরিমাণ অক্সিজেনের কথাই বলে। আশা করি বুঝছো। আশা করি বিষয়টা বুঝছো। তো মোল রিলেটেড যতটুকু বোঝানো উচিত ছিল আমি বুঝাইলাম। এরপর আমি ডিরেক্ট ফর্মুলায় চলে যাব, বেশি বুঝাইতে গেলে সময় বেশি চলে যাবে, অত সময় নাই আসলে। তো মোলের ফর্মুলা গুলোতে যাই আমি। n সমান সমান w বাই m। এখানের মধ্যে w বুঝাই হচ্ছে তোমার গিভেন মাস বা স্যাম্পল মাস। কি বুঝাই? স্যাম্পল মাস। আর এই যে m আছে, m বুঝাই হচ্ছে যদি তুমি কোন একটা অ্যাটমের মোল নাম্বার বের করো তাইলে এটা অবশ্যই m বুঝাবে হচ্ছে অ্যাটমিক মাস। যদি তুমি কোন একটা মলিকুলের মোল নাম্বার বের করো তাহলে m বুঝাবে মলিকুলার মাস। m বুঝাবে কি? মলিকুলার মাস। তোমরা একটা এক্সাম্পল দেখি। ধরো আমাকে বলতেছে ডিটারমাইন, আমাকে বলতেছে ফাইন্ড দ্য মোল নাম্বার অফ 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ফাইন্ড দ্য মোল নাম্বার অফ 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ফাইন্ড দ্য মোল নাম্বার অফ 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কিভাবে বের করবা? খুব সহজ। তোমাকে এখানে স্যাম্পল মাস কত দিছে? স্যাম্পল মাস মানে কি? যেটা দেওয়া আছে 64 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস কত? মলিকুলার মাস কিভাবে পাওয়া যায়? কনস্টিটিউয়েন্ট যারা আছে ওদের অ্যাটমিক মাস যোগ করলে মলিকুলার মাস পাওয়া যায়। কার্বনের অ্যাটমিক মাস কত? 12। অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16। অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে এখানে 32, এখানে 12, আসবে কত? 44 গ্রাম। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে। আমি তো সুন্দর মতো n সমান সমান w বাই m দিয়ে দিব। w হচ্ছে 64 গ্রাম আর m হচ্ছে 44 গ্রাম। এবার যেটাই আসবে সেটাই হচ্ছে 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল নাম্বার। আশা করি বুঝাই গেছে, সিম্পল জিনিস। আসো আমরা মোল নাম্বারের আরেকটা ফর্মুলা করি। মোল নাম্বার সমান সমান n ডিভাইডেড বাই na। এখানে n বুঝাই হচ্ছে নাম্বার অফ atoms in given sample অথবা
বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি যদি এখানে কার মোল নাম্বার বের করো, তুমি যদি এখানে অ্যাটমের মোল নাম্বার বের করো, তাহলে উপরের n বুঝাবে নাম্বার অফ অ্যাটমস ইন গিভেন স্যাম্পল। তুমি যদি এখানে মধ্যে মলিকুলার মোল নাম্বার বের করো, তাহলে n বুঝাবে কি নাম্বার অফ মলিকিউলস ইন গিভেন স্যাম্পল। নাম্বার অফ মলিকিউলস ইন গিভেন স্যাম্পল। খুব ইজি, খুব ইজি, খুব ইজি। একটু অপেক্ষা করো তো, আমার এখানের মধ্যে ঝামেলা লেগে গেছে, জানতাম। আচ্ছা আসো। আর এন কি জিনিস? এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা কি? অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে একটা প্রশ্ন করি এখানের মধ্যে। প্রশ্ন হচ্ছে কিছুটা এরকম, 1.8 ইন্টু 10⁻26 তো আসো একটু লিখি। Find the mole number of 1.8 into 10⁻26 number of, কি বলা যায়, ধরো অক্সিজেন গ্যাস। কি বলা যায়? অক্সিজেন গ্যাস। তো দেখো, তোমাকে এখানে অক্সিজেন গ্যাস বলছে, তো মাথায় রাখবা যখন অক্সিজেন গ্যাস বলবে, নাইট্রোজেন গ্যাস বলবে, দেখো অক্সিজেন গ্যাস এগুলো সবসময় ডায়াটমিক হয়, নাইট্রোজেন গ্যাস সবসময় ডায়াটমিক হয়। ঠিক আছে? অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন গ্যাস, আয়োডিন গ্যাস সব সময় ডায়াটমিক হয়, সব সময় ডায়াটমিক হবে, এগুলো সব সময় ডায়াটমিক হবে। এতটুকু মাথায় রাখলেই চলে আসলে। অক্সিজেন, নাইট্রোজেন এতটুকু মাথায় রাখলে চলে। ঠিক আছে? এগুলো সব সময় কি হবে? ডায়াটমিক হবে। তো তোমাকে বলছে ফাইন্ড দ্য মোল নাম্বার অফ এত নাম্বার অফ অক্সিজেন গ্যাস। তার মানে তোমাকে কি বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে 1.8 into 10⁻26 নাম্বার অফ O2 আছে, অর্থাৎ 1.8 into 10⁻26 এটা কি? এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এটা কি জিনিস? এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এটা কি জিনিস? নাম্বার অফ মলিকিউলস। কত নাম্বার অফ মলিকিউলস? কত নাম্বার অফ মলিকিউলস? হচ্ছে 1.8 ইন্টু 10⁻26। এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। আমাকে কি বের করতে বলছে? আমাকে মোল নাম্বার বের করতে বলছে। আমাকে বের করতে বলছে মোল নাম্বার। আমাকে বের করতে বলছে মোল নাম্বার। তো মোল নাম্বার বের করা কি কোনো ব্যাপার? মোল নাম্বার বের করা তো কোনো ব্যাপার না, আমরা তো ট্যালেন্ট। মোল নাম্বার বের করা কোনো ব্যাপার? মোল নাম্বার হচ্ছে n ডিভাইডেড বাই na। n কি জিনিস? n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ইন দ্য গিভেন স্যাম্পল অথবা নাম্বার অফ অ্যাটমস ইন দ্য গিভেন স্যাম্পল। তো নাম্বার অফ মলিকিউলস ইন আ গিভেন স্যাম্পল কত? 1.8 ইন্টু 10⁻26। na কত? 6.4 6.23 10⁻23। ঠিক আছে? এরপর যেটা পাবা সেটা কি? সেটা হচ্ছে তোমার মোল নাম্বার অফ অক্সিজেন। সেটা হচ্ছে কি? তোমার মোল নাম্বার অফ অক্সিজেন। তাহলে আশা করি বুঝতেছো মোল নাম্বারের বিষয়গুলা। আচ্ছা, এরপর আমরা মোল নাম্বারের আরেকটা ফর্মুলা পড়ি। মোল নাম্বারের আরেকটা ফর্মুলা পড়ি, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ফর্মুলাটাকে আমরা জানি না? অবশ্যই অবশ্যই জানি। এন সমান সমান কি? পিভি ডিভাইডেড বাই আরটি। তা আমি এখান থেকে কোনো অঙ্ক দেখাইলাম না। লাস্ট দুইটা কেসে অঙ্কগুলো হচ্ছে যে আমার মেড আপ অঙ্ক, এগুলো জীবনে আসেও নাই। এগুলো দেখাইলাম মূলত হচ্ছে বিষয়টা বোঝার জন্য, আর কিছুর জন্য না। তাহলে n সমান সমান পিভি ডিভাইডেড বাই আরটি, এটা আরেকটা ফর্মুলা। এরপরে হচ্ছে ধরো আরেকটা ফর্মুলা আছে মোলের, সেটা হচ্ছে আমরা জানি কনসেন্ট্রেশন সমান সমান কি? মোল পার লিটার। মোল পার লিটার। মোল বাই ভলিউম হচ্ছে কি? কনসেন্ট্রেশন। মোল বাই ভলিউম হচ্ছে কি? কনসেন্ট্রেশন। তাহলে মোল নাম্বার কি হবে? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। মোল নাম্বার কি হবে? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। আমরা এটা খুব বেশি ইউজ করব এই চ্যাপ্টারে। আমরা এটা খুব বেশি বেশি ইউজ করব এই চ্যাপ্টারে। মোল নাম্বার ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। মোল নাম্বার ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। এটা আমরা খুব বেশি ইউজ করব এই চ্যাপ্টারে। আচ্ছা, এরপর আসলে মোল নাম্বারের আমরা আরেকটা ফর্মুলা যেতে পারি। আমরা জানি
আমি এসটিপিটা করে দিব, এসএটিপি এনটিপিটা তোমাদের কাছে করতে হবে। আমরা জানি অ্যাট এসটিপি ভলিউম অফ 1 মোল গ্যাস, ভলিউম অফ 1 মোল গ্যাস কত? 22.4 লিটার, ঠিক না? অ্যাট এসটিপি ভলিউম অফ 1 মোল গ্যাস হচ্ছে কত? 22.4 লিটার। তো ধরো তোমার কাছে প্রশ্ন আসছে কিছুটা এরকম যে ডিটারমাইন মোল নাম্বার অফ 224 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট এসটিপি। এটা ধরো তোমার কাছে প্রশ্ন আসলো, ঠিক আছে? এটা ধরো তোমার কাছে প্রশ্ন আসলো, তো এই প্রশ্নটা আসার পর তুমি কি করবা? তুমি এই জিনিসটা লিখবা, এই জিনিসটাই তোমার মাথায় আসবে। প্রশ্নে বলতেছে 224 লিটার, এটা লিটার লিখছি, লিটার 224 লিটার কার্বন ডাইঅক্সাইড এট এসটিপি। কার্বন ডাইঅক্সাইডে 224 লিটারে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে এটা বের করতে বলতেছি, ঠিক না? তো আমরা জানি এসটিপির মধ্যে 1 মোলের জন্য ভলিউম হয় কত? 22.4। তো এই যে বিষয়টাকে আমি একটু উল্টা করে চাইলে লিখতে পারি, সেটা হচ্ছে কি 22.4 লিটারের 22.4 লিটার ভলিউম হয় 1 মোলের, তাহলে 1 লিটার ভলিউম হবে 1 ডিভাইডেড বাই 22.4 মোলের। আমার এখানে কত লিটার দেওয়া আছে? 22.224 লিটার দেওয়া আছে, তার মানে কি 224 লিটার ভলিউম হবে 224 ডিভাইডেড বাই 22.4 মোলের, অর্থাৎ 10 মোলের, অর্থাৎ 10 মোলের। বুঝা গেছে? বিষয়টা কি বুঝা গেছে? বুঝছো বিষয়টা? ভেরি গুড। এটাকে এখন আমি একটা ফর্মুলা আকারে বানাই ফেলবো, এটাকে আমি একটা ফর্মুলা বানাবো এখন, ঠিক আছে? একটা ফর্মুলা বানাবো। দিন শেষে এটা করেই তো মোল নাম্বার বের করছো, নাকি অন্য কিছু করছো? এটা করেই তো বের করছো, ঠিক না? তো উপরে কি দিছো? 224। 224 কি জিনিস? স্যাম্পল মাস, গিভেন মাস। 224 কি জিনিস? স্যাম্পল মাস অথবা গিভেন মাস। 224 কি জিনিস? স্যাম্পল মাস অথবা গিভেন মাস। 224 কি জিনিস? স্যাম্পল মাস অথবা গিভেন মাস। তো এখানে মোল নাম্বার কিভাবে পাইছো? উপর সরি, স্যাম্পল মাস বলতেছি, স্যাম্পল ভলিউম। তোমাকে প্রশ্নে বলা আছে 224 লিটার কার্বন ডাইঅক্সাইড, তো এটা একটা স্যাম্পল দিল না তোমারে? এই স্যাম্পলের ভলিউম দিছে কত? 224 লিটার। তো তুমি 224 লিটারকে কই লিখছো? উপরে লিখছো। 224 লিটারকে কই লিখছো? উপরে লিখছো। 224 লিটারকে তুমি 22.4 লিটার দিয়ে ভাগ দিছো, তাহলে 224 লিটারকে তুমি উপরে লিখছো না? তার মানে তুমি স্যাম্পল ভলিউমকে উপরে লিখছো না? তাহলে স্যাম্পল ভলিউমকে তুমি উপরে লিখছো, নিচে কাকে লিখছো? নিচে লিখছো হচ্ছে 22.4 কে। এটা করার পরেই তুমি কি পাইছো? মোল নাম্বার পাইছো। আর এটা কখন প্রযোজ্য? একমাত্র এসটিপিতে, একমাত্র এসটিপিতে এটা প্রযোজ্য, একমাত্র এসটিপিতে এটা প্রযোজ্য, একমাত্র এসটিপিতে এটা প্রযোজ্য, ঠিক আছে? একমাত্র এসটিপিতে এটা প্রযোজ্য। এটা এরকম এরকম একটা ফর্মুলা এসটিপির জন্য আছে, এরকম একটা ফর্মুলা এনটিপির জন্যও আছে। ওই ফর্মুলাটা তোমরা বের করবা। কিভাবে বের করবা? তোমাদের আজকে বাড়ির কাজের একটা অংশ, তোমাদের আজকে বাড়ির কাজের একটা অংশ কি? মোলার ভলিউম বের করা এসএটিপি আর এনটিপিতে। ভলিউম অফ 1 মোল গ্যাস বের করবা, ভলিউম অফ 1 মোল গ্যাস বই বা কোথাও থেকে খুঁজে বের করবা, ঠিক আছে? তো দেখো এখানে নিচে কি বসছে? 22.4 লিটার। তাই 22.4 লিটার এটা কি ছিল? এটা এসটিপিতে, এটা এসটিপিতে 1 মোলের ভলিউম ছিল। তো তুমি যখন এসএটিপির জন্য একই ফর্মুলা বের করবা, তখন মোল নাম্বার সমান সমান কি হবে? স্যাম্পল স্যাম্পল ভলিউম ডিভাইডেড বাই ভলিউম। ধরো তুমি এসএটিপির জন্য বের করতেছো, আচ্ছা আমি লিখে দিই বিষয়টা, উপরে উপরে হইলেও লিখে দিই, পরে নাইলে মনে থাকবে না তোমাদের। উপরে কি যাবে? উপরে যাবে হচ্ছে তোমার স্যাম্পল ভলিউম
নিচে যাবে হচ্ছে ভলিউম অফ 1 মোল অ্যাট SATP। এটা কখন প্রযোজ্য? অবশ্যই SATP তে প্রযোজ্য। SATP ছাড়া আর অন্য কোনো কন্ডিশন এটা প্রযোজ্য হবে না। ঠিক একইভাবে আমি মোল নাম্বার বের করতে পারি NTP তে। ঠিক আছে, তোমাকে স্যাম্পল ভলিউম দেওয়া হলো, বলা হচ্ছে এই স্যাম্পল ভলিউমটা কিসে আছে? NTP তে আছে। তাহলে তোমাকে বললো মোল নাম্বার বের করতে, কিভাবে বের করবা? স্যাম্পল ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ 1 মোল অ্যাট NTP। তাহলে এই ফর্মুলাটা কখন প্রযোজ্য? NTP-র সময় প্রযোজ্য। কখন প্রযোজ্য? NTP-র সময় প্রযোজ্য। বলো এতটুকু পর্যন্ত সব বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত কি সব বুঝেছো নাকি বুঝোনি? ভেরি গুড, ভেরি গুড। আসো তাহলে আমরা সামনের দিকে যাই। জাস্ট এখন দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে তোমার ডাইলিউশন। হ্যাঁ, কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশনের ইউনিট আমরা জানি, ধরো এক্স মোলার। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 লিটার সলিউশনে 1 মোল সলিউট আছে। 1 লিটার সলিউশনে 1 মোল সলিউট আছে। সলিউট মানে কি? যেটাকে আমি সলভেন্টের সাথে মিশাচ্ছি। মানে ফর এক্সাম্পল ধরো আমি সল্টকে পানির সাথে মিশাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হবে সলিউট, এটা হবে সলভেন্ট, আর এখানে যেটা তৈরি হবে সলিউশনটা, এটাকে বলা হবে কি? সলিউশন। ঠিক আছে, তো বলা হচ্ছে যে এক্স মোলার মানে কি? এক্স মোলার মানে হচ্ছে 1 লিটার সলিউশনে 1 মোল সলিউট আছে। 1 মোল X is present in 1 liter solution, একটু এক্সাম্পলে যাই, যেমন ধর আমি বললাম যে 1 মোল কেন লিখছি? X মোল হবে যে X মোল solute is present in 1 liter solution। ধরো আমি লিখলাম 5 মোলার NaOH। এটার মানে কি? এটার মানে হচ্ছে 5 মোল NaOH is present in 1 liter solution। যদি আমি এখানের মধ্যে লিখি 0.5 মোলার H2SO4, এটা কি বুঝাবে? এটা বুঝাবে 0.5 মোল H2SO4 প্রেজেন্ট আছে 1 লিটার সলিউশনে। আশা করি বুঝছো, এগুলো আগে থেকে জানার কথা। তাহলে আসো, তো কনসেন্ট্রেশনের আমরা একটা ইউনিট পড়ছি, কনসেন্ট্রেশনের আরো অনেক ইউনিট থাকতে পারে। কনসেন্ট্রেশনের আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে X%, উপরে ধরো দিল W, নিচে ধরো দিল V, এভাবে দিল। তোমাকে পার্সেন্টেজের সাথে এরকম একটা W/V এরকম দেয়া থাকবে। তো এটা দিয়ে কি বুঝাবে? এটা দিয়ে বুঝাবে X গ্রাম solute present in 100 ml সলিউশন। একটা বিষয় বোঝার চেষ্টা করো। আচ্ছা, এটা পরে বুঝাবো, আগে লিখে ফেলি। ধরো তোমাকে এখানে দেওয়া আছে Y%, W/W, এটা কি বুঝাবে? এটা বুঝাবে Y গ্রাম solute present in 100 গ্রাম সলিউশন। ধরো তোমাকে দেওয়া হলো
z% v by v, এটার মানে কি? এটার মানে হচ্ছে z ml solute present in 100 ml solution। বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার এখানে পার্সেন্টেজ দিছে, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে আউট অফ 100, 100তে কত আছে। তো 100 ml এর মধ্যে x গ্রাম আছে, তাই বলে এটাকে বলা হচ্ছে x%। ঠিক আছে, 100 গ্রামের মধ্যে y গ্রাম আছে, তাই বলে এটাকে বলা হচ্ছে y%। 100 ml এর মধ্যে z ml আছে, তাই বলে এটাকে বলতেছে z%। তো পার্সেন্টেজ মানে কি? 100তে কত আছে। পার্সেন্টেজ মানে হচ্ছে 100তে কত আছে। এরপরে আসো, এবার 100 এটা কি ml হবে, এটা কি গ্রাম হবে, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো হচ্ছে এখান থেকে, আমাকে এটা ওরা বুঝাই দিবে, ব্র্যাকেটের মধ্যে আমাকে বুঝাই দিবে। নিচে যেটা আছে, নিচে যেটা আছে এটা দিয়ে কি বোঝানো হবে? এটা দিয়ে বোঝানো হবে যে সলভেন্টটা 100 ml নাকি 100 গ্রাম, এটা বোঝানো হবে। যদি নিচে ভি থাকে তাহলে আমি বুঝবো, যদি নিচে ভি থাকে তাহলে আমি বুঝবো 100 ml, যদি নিচে ভি থাকে তাহলে আমি বুঝবো 100 ml, যদি নিচে ডাব্লিউ থাকে তাহলে আমি বুঝবো 100 গ্রাম। আশা করি বুঝে গেছে। আর উপরে যেটা আছে এটা বুঝাই হচ্ছে সলিউট কে, এটা বুঝাই হচ্ছে সলিউট কে। উপরে যদি ডাব্লিউ থাকে তাহলে সলিউট গ্রাম, গ্রাম ইউনিটে থাকবে। উপরে যদি ডাব্লিউ থাকে তাহলে সলিউট গ্রাম ইউনিটে থাকবে। উপরে যদি ভি থাকে তাহলে সলিউট এমএল ইউনিটে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো তুমি, আশা করি বুঝতে পারিতেছো। তাহলে একটা এক্সাম্পলে যাই আমরা। ধরো আমি দিলাম এখানের মধ্যে, ধরো আমি এখানের মধ্যে দিলাম যে 5% W by V, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটার মানে কি হবে? প্রথমত পার্সেন্ট মানে কি? 100-র মধ্যে কত আছে। পার্সেন্ট মানে কি? 100-র মধ্যে কত আছে। ঠিক আছে, দেখো এটা আমার বুঝার বিষয়, এটা আমার বুঝার বিষয়। যেহেতু পার্সেন্টেজ আছে তার মানে 100 সামথিং সলিউশন, 100 সামথিং সলিউশন। এবার সলিউশনটা কি 100 ml নাকি 100 গ্রাম, এটা আমি কিভাবে বুঝবো? ব্র্যাকেটের মধ্যে নিচে কি আছে এটা দেখে। ব্র্যাকেটের মধ্যে নিচে আছে ভি, তার মানে এটা হবে ml। এরপরে তোমার এখানে 5 দিছে না, তার মানে তুমি এখানে 5 বসাবা। কি বসাবা? 5। এবার তোমার সলিউট 5 হবে বুঝতেছো, কিন্তু এটা 5 ml হবে নাকি 5 গ্রাম হবে, এটা কিভাবে বুঝবা? ব্র্যাকেটের মধ্যে উপরে কি আছে এটা দেখে। ব্র্যাকেটের উপরে যদি ডাব্লিউ থাকে তাহলে এটা হবে গ্রাম। আশা করি বুঝাই গেছে, আশা করি বুঝাই গেছে। তাহলে আমরা আরো একটা উদাহরণে যাই। সেম টু সেম জিনিস দিব, দেখবা সেম টু সেম জিনিস দিব। 5% W by W NaOH, তাহলে এটা দিয়ে কি বুঝাবে? এটা দিয়ে বুঝাবে 5 যেহেতু উপরে W আছে, গ্রাম সলিউট প্রেজেন্ট ইন, প্রেজেন্ট ইন, প্রেজেন্ট ইন 100 সলিউশন। এবার 100 এর পাশে গ্রাম বসবে নাকি মিলিলিটার বসবে? যেহেতু পার্সেন্টেজ আমি বলছি আউট অফ 100 হবে, 100 এর মধ্যে হবে। এবার এটা 100 গ্রামের মধ্যে নাকি 100 ml এর মধ্যে, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে নিচেরটা দেখে। নিচেরটা হচ্ছে ডাব্লিউ, তার মানে কি গ্রাম। ঠিক আছে, এরপরে আসো আরেকটাতে যাই। ধরো আমি দিলাম 5% V by V NaOH। দেখো 5% NaOH দিচ্ছে, কিন্তু প্রতিবার এটা ভিন্ন জিনিস বুঝাচ্ছে। তো তোমার এখানের মধ্যে কি বুঝাবে? যেহেতু পার্সেন্ট আছে তার মানে কি? যেহেতু পার্সেন্ট আছে তার মানে আউট অফ, মানে 100 সামথিং সলিউশন হবে, 100 সামথিং সলিউশন হবে যেহেতু পার্সেন্ট আছে। এবার দেখো 100 এটা কি ml হবে নাকি গ্রাম হবে? নিচে দেখো কি আছে, ভি আছে, তার মানে এটা কি হবে? ml। কি হবে এটা? ml। ঠিক আছে, এরপরে 5 এটা কি? এটা হচ্ছে সলিউটের পরিমাণ।
পার্সেন্টেজের আগে যা থাকে এটা হচ্ছে সলিউটের পরিমাণ। এবার সলিউটের পরিমাণটা কি গ্রাম হবে নাকি এমএল হবে, এটা কিভাবে বুঝবো? ব্র্যাকেটের মধ্যে উপরে কি আছে ওইটা দেখে, 5 ml। তো বুঝছো? তো আমি যে পার্সেন্টেজ গুলা দেখাইলাম, এই টপিকটাকে বলা হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন। ঠিক আছে, পার্সেন্ট কম্পোজিশন বলে এই টপিকটাকে। তো লিখার দরকার নেই পার্সেন্ট কম্পোজিশন হবে, জাস্ট মাথায় রাখো পার্সেন্ট কম্পোজিশন বলে। তো গেল, এটা গেল। তো এগুলা দিন শেষে কি জিনিস? এই যে এই যে 5%, 5%, 5%, 5% W/V, 5% W/W, 5% V/V, এই জিনিসগুলো কি আসলে? এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা সারা জীবন কনসেন্ট্রেশন মোলার 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 পড়ে আসছি, বা মোল পার লিটার পড়ে আসছি। কনসেন্ট্রেশন যে মোল পার লিটারের বাইরে হইতে পারবে না এমনটা কিন্তু না। আচ্ছা আসো, এরপরে আসো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ppm। ppm, পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে ppm। এই ppm দিয়ে দিন শেষে কি বুঝায় জানো? মিলিগ্রাম পার লিটার। কি বুঝায়? একদম খাঁটি বাংলা ভাষায় মিলিগ্রাম পার লিটার। তো আমি যদি বলি যে 100 ppm সালফিউরিক অ্যাসিড, এটার মানে কি হবে? এটার মানে হবে 100 মিলিগ্রাম H2SO4 present in 1 liter solution। খুব ইজি। যদি আমি বলি 72 ppm 72 ppm সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মানে কি? এটার মানে হচ্ছে 72 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। বুঝছো বিষয়টা? খুব ইজি না? খুব ইজি, খুব ইজি। আচ্ছা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা পার্টস পার মিলিয়ন এবং পার্টস পার বিলিয়নের মাঝখানে সম্পর্কটা বের করবা। এটা বের করবা। এটা নিয়ে ম্যাথ আছে, এটা আমি ম্যাথ করানোর সময় এমনিও করাই দিব, কিন্তু তাও এটা তোমাদের বাড়ির কাজ। এই সম্পর্কটা তোমরা নিজেরা নিজেরা বের করবা, পার্টস পার মিলিয়ন আর পার্টস পার বিলিয়নের মধ্যে সম্পর্কটা। তো পার্টস পার বিলিয়নটা আমি একটু পড়াই দিই। পার্টস পার বিলিয়ন, আচ্ছা মিলির পরে কি আসে? মিলির পরে কি আসে? মিলি আমরা কি জানি? আচ্ছা প্রশ্নটাই খুব আউট অফ কনটেক্সট হইলো। আমরা জানি কি, ফর এক্সাম্পল আমাদের থাকে মিটার, গ্রাম, লিটার। ঠিক আছে, মিটার, গ্রাম, লিটার। আচ্ছা বাদ দিয়ে হবে না বুঝাই। মিটার, গ্রাম, লিটার। ঠিক আছে, এরপরে আমি ধরলাম কি মিলি, এরপরে কি হবে? মাইক্রো, এরপরে কি হবে? ন্যানো। তো এই যে তোমাকে এই সিকোয়েন্সটা পড়ালাম, এটার মানেটা কি? দেখো এই সিকোয়েন্সের মধ্যে তোমার প্রতিধাপের মধ্যে তোমার কিন্তু 10 to the power 3 মাল্টিপ্লাই করতে হয়। মানে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, দেখো আমরা মিটার দিয়ে ধরি আগে, হ্যাঁ 1 মিটার। তো 1 মিটার সমান সমান কত মিলিমিটার? 1000। তাহলে তুমি 1 এর সাথে 1000 মাল্টিপ্লাই করার পর মিলিমিটার পাইছো, ঠিক না? এরকম মিলিমিটারের সাথে আবার 1000 মাল্টিপ্লাই করার পরে মাইক্রোমিটার পাবা। তার মানে 1000 মাল্টিপ্লাই করলে কি আরো 3টা শূন্য, তিনটা কয়টা শূন্য? 6টা শূন্য, 10 to the power 6 মাইক্রোমিটার। ঠিক আছে, এবার তুমি মাইক্রোমিটারের সাথে আরো 1000 মাল্টিপ্লাই করলে তুমি ন্যানোমিটার পাবা, ঠিক না? তো ন্যানোমিটার মাল্টিপ্লাই করার জন্য কি করতে হবে, মানে ন্যানোমিটারে যাওয়ার জন্য কি করতে হবে? 1000 মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 10 to the power 3 মাল্টিপ্লাই করতে হবে। 10 to the power 3 মাল্টিপ্লাই করলে এখানে কি আসবে? 10 to the power 9 ন্যানোমিটার। এটা আশা করি জানা আছে।
এভাবে মাথায় রাখবে বিষয়টা, খুব ইজি একটা বিষয়, খুব ইজি একটা বিষয়। আসো, তো আমরা মিটারেরটা করছি, এখন আমরা গ্রামেরটা করি। 1 গ্রাম যদি আমি হ্যাঁ 1 গ্রাম যদি আমি বলি 1 গ্রামকে মিলিগ্রামে নাও, কিভাবে নিবা? 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা। এবার যদি মিলিগ্রামকে মাইক্রোগ্রামে নাও, তাহলে কি করবা? আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা। এ যদি বলি মাইক্রোগ্রামকে ন্যানোগ্রামে নাও, আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা। ঠিক আছে? এরপর ধরো 1 লিটার, 1 লিটারকে মিলিলিটারে নাও, 1000 দিয়ে মাল্টিপ্লাই করো। মাইক্রো লিটারে নাও, আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করো। এরপরে ন্যানো লিটারে নাও, আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করো। আশা করি বিষয়গুলো বুঝতেছো, এগুলো খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। তো তোমার পার্টস পার বিলিয়ন কি বুঝায়? পার্টস পার বিলিয়ন বুঝায় মাইক্রোগ্রাম পার লিটার। পার্টস পার বিলিয়ন কি বুঝায়? পার্টস পার বিলিয়ন বুঝায় মাইক্রোগ্রাম পার লিটার। ঠিক আছে? তো ধরো আমি তোমার এখানের মধ্যে লিখলাম 100 ppb সোডিয়াম ক্লোরাইড। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 1 মাইক্রোগ্রাম 1 মাইক্রোগ্রাম NaCl present in 1 liter solution। যদি আমি লিখি 152 ppb H2SO4, এটা কি বুঝাবে? এটা বুঝাবে 152 মাইক্রোগ্রাম H2SO4 present in 1 liter solution। বুঝা গেছে পিপিবি? আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তো পিপিবি আর পিপিএম এর সম্পর্কটা তোমরা বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডাইলিউশন। ডাইলিউশনের পরে ছুটি দিয়ে দিব। ডাইলিউশন, ডাইলিউশন মানেটা কি? ডাইলিউশন মানে হচ্ছে পানি অ্যাড করে কনসেন্ট্রেশন কমানো। পানি অ্যাড করে কনসেন্ট্রেশন কমানো। পানি অ্যাড করা মানে কি? পানি অ্যাড করা মানে হচ্ছে ভলিউম বাড়াই দেওয়া। পানি অ্যাড করা মানে হচ্ছে ভলিউম বাড়াই দেওয়া। পানি অ্যাড করা মানে হচ্ছে ভলিউম বাড়াই দেওয়া। ঠিক আছে? ওকে। তো ধরো তোমার এখানের মধ্যে একটা সলিউশন আছে যেটার কনসেন্ট্রেশন হচ্ছে C1। সলিউশন আছে কনসেন্ট্রেশন কি? C1। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ মোল সংখ্যা কি? নির্দিষ্ট। মোল সংখ্যা নির্দিষ্ট। এখন আমি এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে ভলিউম আছে কত? V1। ভলিউম কত? V1। ধরো আমি কি করলাম? আমি ডেল ভি পরিমাণ পানি যুক্ত করলাম, ডেল ভি পরিমাণ পানি যুক্ত করলাম, তাহলে কনসেন্ট্রেশন কমে হয়ে যাবে C2। কনসেন্ট্রেশন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যেহেতু ভলিউম অ্যাড করতেছি, ভলিউম কি হবে? বেড়ে যাবে। তো কনসেন্ট্রেশন কমে যাবে, ভলিউম বেড়ে যাবে, কিন্তু মোল নাম্বার একই থাকবে। মোল নাম্বার একই থাকবে। মোল নাম্বার একই থাকবে। মোল নাম্বার একই থাকবে। বিষয়টা বোঝার চেষ্টা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো ধরো তোমার এখানের মধ্যে কনসেন্ট্রেশন হচ্ছে কত? কনসেন্ট্রেশন হচ্ছে ধরো তোমার এখানের মধ্যে 1 মোলার। কনসেন্ট্রেশন হচ্ছে কত? 1 মোলার। তো কিসের কনসেন্ট্রেশন? ধরলাম NaCl এর। কিসের? NaCl। তো NaCl কি জিনিস? লবণ। এটার কনসেন্ট্রেশন 1 মোলার কেন? কারণ তুমি করছো কি? তুমি চামচ দিয়ে, তুমি চামচ দিয়ে 1 মোল NaCl, তুমি চামচ দিয়ে 1 মোল NaCl দিলা। কোথায় দিলা? কোথায় দিলা? 1 লিটার পানিতে দিলা। 1 লিটার পানিতে দিলা। 1 লিটার পানিতে দিলা। 1 মোলার
তো ধরো তোমার এখানের মধ্যে কি আছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড আছে, সরি 1 মোলার সোডিয়াম ক্লোরাইড আছে। তো 1 মোলার সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন কিভাবে পাইছো? তুমি 1 মোল NaCl চামচ দিয়ে দিছো, কি করছো? চামচ দিয়ে দিছো। গ্লাসের মধ্যে 1 মোল NaCl তুমি চামচ দিয়ে দিছো, মেপে মেপে দিছো। এরপরে 1 লিটার ওখানে কি আছে? পানি আছে। তো 1 মোল 1 লিটারে আছে বলেই কনসেন্ট্রেশন কি 1 মোলার। ঠিক আছে? এবার এবার তুমি এখানের মধ্যে 100 ml পানি যুক্ত করো। কত ml পানি যুক্ত করবা? 100 ml 100 ml পানি যুক্ত করবা। আচ্ছা, কনসেন্ট্রেশন কমে যাবে না? কনসেন্ট্রেশন কি জিনিস? N/V। তো তুমি যখন পানি অ্যাড করতেছো তখন V বেড়ে যাচ্ছে, তো V বেড়ে গেলে তো N কমে যাবে, সরি V বেড়ে গেলে তো কনসেন্ট্রেশন কমে যাবে। V বেড়ে গেলে কনসেন্ট্রেশন কমে যাবে না? V বেড়ে গেলে কনসেন্ট্রেশন কমে যাবে, তাহলে কনসেন্ট্রেশন কমে অন্য কিছু হয়ে যাবে। কনসেন্ট্রেশন কমে অন্য কিছু হয়ে যাবে। তো তোমার এখানে একটা কনসেন্ট্রেশন আসবে যেটা কি, যেটা তোমার 1 মোলার থেকে কম হবে। আচ্ছা, আমরা মাপে মাপে করি একদম, ঠিক আছে? কত হবে এটাও লিখি, দাঁড়াও আমার ক্যালকুলেটর পেয়ে গেল রে, আর কেন যায়। আচ্ছা আসো, হ্যাঁ, তাহলে তোমার এখানের মধ্যে কি, আচ্ছা তুমি বলো তো দেখি এখানে কনসেন্ট্রেশন কি হবে? মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। বলো দেখি, তুমি 1 মোল NaCl চামচ দিয়ে দিছিলা, ঠিক আছে? এবার পানি বাড়ার কারণে এই মোল নাম্বারের কিছু হবে? হবে তো না। ও বাড়বেও না, ও কমবেও না। ওর বাড়ার কমার তো উপায় নাই, তুমি চামচ দিয়ে দিছো ওকে। এবার পানি বাড়লেও ও যতটুকু, পানি না বাড়লেও ও ততটুকু। ঠিক আছে? তাহলে মোল নাম্বার কিন্তু একই, এখনো কি আগেরটাই, 1 মোল। ভলিউম বেড়ে গেছে, ভলিউম এখন 1.1 লিটার। ভলিউম কত? 1.1 লিটার। তাহলে এখন কনসেন্ট্রেশন কত হয়ে গেছে গা? আমরা হিসাব করে পাচ্ছি কনসেন্ট্রেশন এখন 0.9 মোলার। ঠিক আছে? মোল নাম্বার কত? মোল নাম্বার কিন্তু আগেরটাই, মোল নাম্বার কিন্তু আগেরটাই। ভলিউম কত? 1.1 লিটার। ভলিউম কত? 1.1 লিটার। ভলিউম কত? 1.1 লিটার। ঠিক আছে? এবার আমরা এগুলাকে একটু নাম দিয়ে দিই। এটাকে দিই C1, এটাকে দিব আমরা N, এটাকে দিব আমরা V1, এটাকে দিব আমরা C2, এটাকে দিব আমরা N, এটাকে দিব আমরা V2। আচ্ছা, আমরা তো একটা জিনিস দেখতেছি, N এর ভ্যালু দুই জায়গায় সেম। N এর ভ্যালু দুই জায়গায় সেম না? দুই জায়গায় সেম। আমরা কি জানি? আমরা জানি C সমান সমান N/V। ঠিক আছে? তাহলে N সমান সমান কত? CV। N সমান সমান কত? CV। ঠিক আছে? এবার N এর ভ্যালু দুই জায়গায় সেম। তুমি এখানে যদি N এর ফর্মুলা বসাও, তুমি যদি এখানে N এর ফর্মুলা বসাও, N সমান সমান কত আসবে? C1 V1। তুমি যদি এখানে N এর ফর্মুলা বসাও, তাহলে N সমান সমান কত আসবে? C2 V2। এই যে দুইটা N আছে, এই দুইটা N কে সমান না? এই দুইটা N যেহেতু সমান, তুমি এখানে লিখতে পারবা C1 V1 সমান সমান C2 V2। বলো বুঝছো কিনা? এই জিনিসটা বুঝলেই আজকের ক্লাস শেষ এখানে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এখানেই শেষ। আগামীকাল মোস্ট প্রবলি আমি কোনো ক্লাস নিব না, কারণ পরশু আমার পরীক্ষা। দোয়া করো আমার পরীক্ষার জন্য। আমার একাডেমিক ডাউনফল চলতেছে ইদানিং, পড়ালেখা করে কোনো লাভ হইতেছে না, খারাপ যাইতেছে সবকিছু। যেটাই হোক, আমরা আগামীকাল ক্লাস করব না, আমরা পরশু ক্লাস করব ডিরেক্টলি। ঠিক আছে?